আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে সংবাদ শিরোনাম। ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ। আওয়ামী লীগকে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অগ্রহণযোগ্য বলছেন জার্মান চ্যান্সেলর। শৈশবের ক্লাবে ফিরে গেলেন নেইমার। এবার বিস্তারিত। ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মানুষকে হত্যা করছে। ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা হবে ওই বৈঠকে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে এবার আমরা কোনো ছাড় দিব না। আমাদের কথার টোন হবে ভিন্ন, কারণ ভারত বেআইনিভাবে এসব করেছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা করা হবে। তবে একতরফা ছাড় দিয়ে নয়। সীমান্তে চলমান অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে বেড়া স্থাপন করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা, ত্রিপুরা থেকে আসা শিল্প বর্জ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই, তবে এ সম্পর্ক তৈরি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সংবাদ সম্মেলনে বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। দিল্লিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশ নেবেন। দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি জনাব এম এ নোমান ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনার কাছে জানতে চাবো যে আজকে তো আপনি সচিবালয়ে ছিলেন, আজকের যে প্রোগ্রামটি হয়েছে ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ন্যায্য পাওনা আদায়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। আসলে কোন কোন বিষয়ে ন্যায্য পাওনা আদায়ে ছাড় দেবে না ভারতকে বাংলাদেশ, কোন কোন বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আগামী মাসের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবি পর্যায়ের একটা ডিজি পর্যায়ের একটা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কী কী এজেন্ডা উপস্থাপন করবেন, আলোচনা করবেন, সেই বিষয়গুলি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা দীর্ঘ বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হয়। সেই চূড়ান্ত বৈঠকের শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন করছেন। সেই ব্রিফিংয়ে এজেন্ডাগুলো তিনি তুলে ধরছেন। সেখানে প্রথম যে বিষয়টা আসছে, যে দীর্ঘদিনের বাংলাদেশের অমীমাংসিত কিছু ইস্যু আছে এবং অনেকগুলো বাইলাটারাল এগ্রিমেন্ট, চুক্তি, টিটি হয়েছে, যেগুলো আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, উপদেষ্টা মহোদয়ের ভাষায় যে এই চুক্তিগুলো সম্পূর্ণ একতরফা, যেগুলো সবগুলো চুক্তিতেই ভারত একতরফা সুবিধা পেয়েছে, আমাদের বাংলাদেশের অধিকার, স্বার্থ সম্পূর্ণরূপে ক্ষুণ্ণ হয়েছে, এগুলো তার বক্তব্য। তো সেখানে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, সেগুলো প্রথমেই আসছে যে সীমান্ত হত্যার বিষয়টা আসছে, যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেখানে উজ্জুপুরি আমাদের সীমান্ত এলাকাতে আমাদের নিরীহ নিজস্ব বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করছে প্রতিনিয়ত। এবং পাশাপাশি ইদানিং যুক্ত হয়েছে যে ভারতের কিছু নাগরিক আমাদের যে শূন্য রেখা, যেটাকে বলে ইন্টারন্যাশনাল একটা যে বর্ডার যেটা রেখা থাকে, শূন্য রেখা, এটাকে 0 পয়েন্ট বলে, যে 0 পয়েন্ট অতিক্রম করে এসে তারা এখানে আমাদের নাগরিকদেরকে পিটিয়ে একজনকে হত্যা করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল নিয়ে যাচ্ছে, তারা আমাদের চাষাবাদে বাধা দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে। তো সেই পরিপ্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিষয়গুলো তুলে ধরছেন, যে ভারতের সঙ্গে যে আমাদের দীর্ঘদিনের যে অমীমাংসিত ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে আসলে এতদিন আমাদের যেই চোখে দেখা হইতো, আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো যখনই আসছে ক্ষমতায়, তখন তারা কিন্তু ভারতের প্রতি একটা নতজানু পরিস্থিতি তৈরি করেছে এবং নতজানু দৃষ্টিতেই তারা দেখত। সেই ক্ষেত্রে ভারতও বরাবরই একটা একতরফা অতিরিক্ত সুবিধা পেয়ে আসছে। তো এইবারই প্রথম, আপনি খেয়াল করছেন, গত 5ই আগস্টের পরে যে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশের বিজিবি বেশ শক্তিমত্তার প্রদর্শন করছে এবং সেখানে তারা আমাদের ন্যায্য যে অধিকারটা, সেই অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে। তো সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমাদের যে অমীমাংসিত যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোকে আমরা এবার সক্রিয়ভাবে আমরা তুলে ধরবো এবং তারা সেই গ্রাউন্ড ওয়ার্কটা করছেন, যেটা ইতিপূর্বে করা হয়নি। এর মধ্যে আসছে যে সীমান্ত হত্যা, অনেক অবাধ মাদক আসে ওই পাশ থেকে, মাদকের পাশাপাশি ওখান থেকে অনেক সন্ত্রাসীও বাংলাদেশে আসে, এটাও তিনি তুলে ধরেছেন, যেগুলোকে তারা এবার প্রোটেস্ট বলবেন সেখানে। এর চেয়ে বড় বিষয়টা হচ্ছে অভিন্ন নদীগুলো,
যে বাংলাদেশের যে ন্যায্য পাওনা আছে ভারতের কাছ থেকে, যে ইন্টারন্যাশনাল যে নদীগুলো আছে, পানি বন্টন পানি বন্টন চুক্তি আছে, সেই অভিনব নদীর পানি ভারত একতরফাভাবে অবৈধভাবে প্রত্যাহার করছে, আমরা সেই পানিগুলো পাচ্ছি না। তো সেই বিষয়টা সেখানে আসবে। এর পাশাপাশি আরও যে কয়েকটা বিষয় আছে, যে গত 2010 সাল থেকে শুরু করে এই 2024 সালের 5 আগস্ট আগ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি হয়। এই চুক্তিগুলি এখন পর্যন্ত গোপন অবস্থা আছে, কিছু প্রকাশ হয়েছে, ভারত কিছু প্রকাশ করেছে, আমাদের দেশের মিডিয়া কিছু প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তো একবার বলেছিলেন যে ভারতকে এমন কিছু দিয়েছি যা আজীবন ভুলবে না, গত প্রধানমন্ত্রী শেখ হ্যাঁ, হাসিনা আপনি বলেছিলেন। ঠিকই বলছেন। সেখানে আজকেও এই প্রসঙ্গটা আসছে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি আবুল কালাম একে আব্দুল মোমেন সাহেব, তিনি একবার বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই প্রসঙ্গটা আজকেও আলোচনায় আসছে। তো সেখানে এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, আমাদের যে চুক্তিগুলো করা হয়েছে গত বিভিন্ন সময়ে, এই চুক্তিগুলোকে আমরা পর্যালোচনা করার জন্য তাদের কাছে উপস্থাপন করব। সেই উপস্থাপনার ক্ষেত্র হবে এমন যে উইন উইন সিচুয়েশন যেন হয়, আমরা যেন কোনো কিছু ঠকে না আসি, হেরে না আসি, আমরা আমাদের বিষয়গুলি উপস্থাপন করব। এবং সেই উপস্থাপনাটা হবে এবার একটু ভিন্ন টোনে। তিনি ঠিক এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা বলছেন যে আপনারা যদি মনে করেন যে আগের সরকারগুলি যেভাবে ভারতের সঙ্গে কথা বলতো, সেখানে আমাদের অধিকার স্বার্থ সংরক্ষিত হয় না। তো এইবার আমাদের কথাটা হবে একটু ভিন্ন টোনে। আমরা সেই ধরনের যে গ্রাউন্ড ওয়ার্ক দরকার, স্টাডি করা দরকার। আপনি আরও ইতিমধ্যেই জেনেছেন যে ডিজি পর্যায়ের এই বৈঠক হলো, এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, যৌথ নদী কমিশন জিআরসি যেটা আছে সেখানকার প্রতিনিধি থাকবেন, আমাদের ভূমি জরিপ অধিদপ্তর আছেন, তারাও সেখানে অংশ নেবেন সেই দিল্লির বৈঠকে। এবং প্রত্যেকেই এবার গ্রাউন্ড ওয়ার্কটা এমনভাবে করছেন যাতে আমাদের কোন কোন পর্যায়ে আমরা ভারতের কাছ থেকে যে আমাদের ন্যায্য পাওনাটা পাচ্ছি না এবং আমাদের কাছ থেকে তারা অতিরিক্ত সুবিধা নিয়েছে। তিনি আজকে খুব পরিষ্কারভাবে একটা কথা বলছেন, এটা যে আপনারা খেয়াল করবেন যে আঙ্গরপোতার দহগ্রাম যেটা লালমনিরহাটে, সেখানে 3 বিঘা করিডোর, আমরা 3 বিঘা করিডোরটা আমাদের, আমরা এটার বিনিময়ে আমরা বেরুবাড়ি তাদেরকে দিয়েছি ইন্ডিয়াকে। ফলে কিন্তু বেরুবাড়ি তারা নিয়ে গেছেন, আমাদেরকে 3 বিঘা এখন আমাদেরকে বুঝে দিচ্ছেন না, ঠিকঠাক প্রবেশও করতে দেয় না। হ্যাঁ, তো এই যে একটা বৈষম্য বা এই যে একটা যে ভারত আমাদেরকে যে দিচ্ছে না, আমাদের কাছে নিচ্ছে, বরাবর এটি হয়ে আসছে চুক্তির লঙ্ঘন একরকম। হ্যাঁ, তো ফলে আমরা এখন যেটা করব যে না, আমরা যে শুধু দিয়েই যাবো একতরফা, আমরা কিছু পাবো না সেটা না, আমরা এবার যাব সেটা আদায় করার জন্য। মানে ভারতের সাথে আমাদের যে পররাষ্ট্রনীতি হতে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথার আলোকে, যে এখানে লাভজনক অবস্থানে থাকতে চাই, অর্থাৎ হচ্ছে দুপক্ষের লাভজনক অবস্থান, একরকম নতজানু নীতি নয়। হ্যাঁ, সেটি উনি বলছেন যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ, আমাদের অনেক বড় একটা রাষ্ট্র, আর আমরা একটা ছোট রাষ্ট্র, কিন্তু সেটার বিষয় নয়। বিবেচনা হলো যে ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ঠিক আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারতের আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যে মর্যাদা, আমাদেরও একই মর্যাদা, আমরা স্বাধীন সার্বভৌম। ফলে আমাদেরকে ছোট করার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখানে। আপনি এর আগেও খেয়াল করবেন যে ভারতের প্রতিবেশী, আজকে একটা প্রশ্ন আসছে ওনার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একটা প্রশ্ন এইভাবে আসছে, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ভারত আসলে তাদের যে একটা আধিপত্যবাদী একটা মনোভাব, এই মনোভাবের কারণে ভারতের প্রতিবেশী কোন একটা দেশের সঙ্গে কিন্তু তাদের সুসম্পর্ক কমে যাচ্ছে, আস্তে আস্তে নেই বললেই চলে। আপনি নেপালের প্রসঙ্গ আসছে যে নেপালের বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, সেখানে 92% হিন্দু, অথচ ভারতকে তারা প্রচণ্ড রকম ঘৃণা করে। এই প্রসঙ্গটা আজকে আসছে আলোচনায় যে ভারতকে কেন নেপাল এত ঘৃণা করে। তার মানে যে ভারত আসলে নেপালের প্রতি এত পরিমাণ অবিচার করছে প্রতিবেশী দেশ হিসাবে, যে সেটা ভারতের জনগণের ভালোভাবে নেয় নাই। আপনি তার আগে যদি ইতিহাসটা দেখেন, সিকিম একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল, কিন্তু সেই দেশটাকে আস্তে আস্তে বিভিন্ন বিভিন্নভাবে গ্রাস করে নিয়ে গেছে। তো হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল, সেই হায়দ্রাবাদকেও ভারত একটা পর্যায়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন পর্যায়ে তারা সেটাকে পুনর্নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সেটাকে ভাগ করে তাদের প্রদেশগুলোর মধ্যে দিয়ে দিয়েছে। তো আমাদের উপদেষ্টা মহোদয়দের ইদানিংকালের যে বক্তব্যগুলো, সেটা আসতেছে যে না, আমরা আসলে সেই পর্যায়ে আর নেই। এখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যে ধরনের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকা প্রয়োজন, টিকে থাকা প্রয়োজন, আমাদের সেই সক্ষমতা আছে এবং আমাদের সেই পরিস্থিতির পর্যায়েও আছে। আমরা আসলে যে নিজেদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং ইতিমধ্যে আপনি খেয়াল করছেন যে ভারতের সঙ্গে যে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কটা মাঝখানে যে পর্যায়ে থাকে না, ইদানিং কিন্তু আস্তে আস্তে আর একটু ভালোর দিকে তিনি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এটাও বলছেন যে আমরা সুসম্পর্ক চাই,
তার মানে এটা নয় যে আমরা নতজানুভাবে তাদের কাছে থাকবো, ভারতের কাছে আমরা নতজানু হয়ে থাকবো, এটা না। আমরা সুসম্পর্ক চাই, তবে এই সুসম্পর্কটা হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি যে ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতিতে। হ্যাঁ, আরেকটি বিষয় ভাই আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় একরকম আলোচনা সমালোচনা চলছে যে আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজ থেকে ঘোষণা দিয়েছে যে আন্দোলনের কর্মসূচি, সেখানে আমরা দেখছি আগামী ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে তারা লিফলেট বিতরণ করবে এবং একই সাথে প্রতিবাদ মিছিল থেকে শুরু করে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত তারা হরতালেরও কর্মসূচির ডাক দিয়েছে, হরতাল সহ বিভিন্ন কর্মসূচির। একটা জিনিস সেটি হচ্ছে জুলাই বিপ্লবে এই গত কয়েক মাস আগেই ঘটে গেল, যেখানে এত বেশি মানুষকে মারা হলো, প্রকাশ্যে গুলি করে আহত করা হলো, তারপরেও সেখানে তাদের এই হঠাৎ করে কর্মসূচি এবং তাদের সেই কাজটা কি জুলাই বিপ্লবে তারা যা করেছে সেটিকে তারা ডিফেন্ড করতেছে, এটিকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, সেটা আসলে আমাদের একজন নাগরিক হিসাবে, যেটা যে বাংলাদেশের আওয়ামী লীগ একটা বৃহত্তর রাজনৈতিক দল, আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, কিন্তু জুলাই আগস্টের আগে আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো বাংলাদেশে পরিচালিত হয়েছে, আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের সহযোগিতা বা প্যাট্রোনাইজেশনে তাদের আইন শৃঙ্খলা বাহিনী যে ঘটনা ঘটিয়েছে, এরপর থেকে আসলে বাংলাদেশ থেকে তো যে শেখ হাসিনা এবং তার দলের সিংহভাগ কেন্দ্রীয় নেতারা সব পলাতক পালিয়ে গেছে। যে দেশে আসলে ইতিবাচক রাজনীতি করার জন্য যে একটা রাজনৈতিক অ্যাটিটিউড দরকার, সেটা তো আওয়ামী লীগ এখনও প্রকাশ করতে পারেনি। ফলে আপনি যেটা বলছেন যে সামনে হরতাল বা অন্যান্য অবরোধের যে কর্মসূচি ডাক দিয়েছেন বিভিন্ন আওয়ামী লীগের নেতারা ফেসবুকের মাধ্যমে, সেখানে এর আগেও একটা হরতালের কর্মসূচি আমরা কাউকে দেখা যায়নি, মাঠে দেখা যায়নি হোক অথবা যেটা কর্মসূচি হোক, সেটা আসছে এবং সেটা নিয়ে আমাদের মিডিয়া বা আমাদের সংবাদপত্রের কর্মীরা ব্যাপক আমাদের আগ্রহ ছিল এবং আমরা রাজপথে বা মাঠে ময়দানে খোঁজখবর নিয়েছি যে একজন সংবাদকর্মী হিসেবে। তো সেখানে আমরা আসলে এই ধরনের কর্মসূচি কোনো অস্তিত্ব দেখিনি এবং আমাদের অনেক, আপনি আরও অবাক হবেন যে আমাদের যারা পলিটিক্যাল বিট করেন, কাভার করেন, তারাও গিয়েছেন আমাদের কেন্দ্রীয় অফিসে দেখতে যে হ্যাঁ এখানে হরতালের মতো কোনো কর্মসূচি হচ্ছে কিনা। তো তারা আসলে ওখান থেকে এসে যে রিপোর্ট করেছেন, এটা আপনি দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় অফিসের বর্তমান যেই পরিস্থিতি এবং সেখানকার কার্যালয়ের যেই অবস্থা সেখানে বিরাজ করছে, সেটা তো আপনারা সবাই জানেন। একটা অবাক করা বিষয় যে 1 থেকে 5 তারিখ তারা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, আসলে যে মানুষের সাথে তাদের সম্পৃক্ততা নেই, কাদের কাছে তারা লিফলেট বিতরণ করতে যাবে? এই প্রসঙ্গটা আসলে একাধিক উপদেষ্টার কাছেই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক অ্যাক্টিভিটিজের মধ্যে আনা বা রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়ার বিষয়টা নিয়ে বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গেই যখনই ব্রিফিং হয় এই প্রশ্নটা সংবাদকর্মীরা উপস্থাপন করেন, প্লেস করেন, তখন একাধিক উপদেষ্টা কথাটা বলছেন যে জুলাই গণহত্যাটা যেভাবে আওয়ামী লীগ ঘটিয়েছে এবং সেখানে সরকারি হিসাবে 800 বা অন্যান্য হিসাবে হয়তো এটা কোনো 1,500 পেরিয়ে গেছে, 1,500 পেরিয়ে গেছে। বিভিন্ন সংস্থা এটা অনুসন্ধান করছেন, তদন্ত করছেন, বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য নিচ্ছেন যে এত বড় একটা গণহত্যার পরে এবং এত বড় একটা যে এত মানুষের আহত নিহত, এখন হসপিটালে হাহাকার অবস্থা, এর মধ্যে এরপরেও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মধ্যে এসে রাজনীতি করতে পারবেন, এটা তারাও এই বিষয়টা নিয়ে খুব কৌতূহল বলেন আর তাদের যেই বক্তব্যটা আর কি, যে এরপরে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার কীভাবে রাখে, এই বিষয়টার প্রশ্ন আছে। তো এখানে আরেকটা বিষয়, মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে বলছেন যে আওয়ামী লীগ বিচারের আগে, যেখানে গণহত্যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের যারা অপরাধের সঙ্গে যুক্ত, গণহত্যার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত হচ্ছে, এখন ট্রায়াল হবে, বিচার হবে। বিচারের রায় বা বিচার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে তাদের ফিরে আসাটা খুব দুরূহ এবং কঠিন, এবং সেটা হয়তো তারা কোনো সম্ভাবনা দেখছেন না। এবং আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি ফেসবুক পোস্টে বলেছেন যে আওয়ামী লীগকে এই যে তারা যে মিছিল করতে চাচ্ছেন, যে কর্মসূচি করতে দেওয়া হবে না, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? করতে দেওয়া হবে না বলতে তিনি যেই বিষয়টা বলছেন বা উপদেষ্টারা যেটা বলতেছেন যে আসলে এই ধরনের কর্মসূচি পালন করার সুযোগ তাদের সামনে নেই, বা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গন বা যেটাকে আপনার পলিটিক্যাল মাঠ বলেন, পলিটিক্যাল রাজনৈতিক মঞ্চ বলেন বা একটা স্পেস বলেন, সেই স্পেসটা আসলে আওয়ামী লীগ নিজেই হারিয়ে ফেলছে। এই স্পেসটা এখন আওয়ামী লীগের নেই, রাজনীতি করার মতো যে পরিবেশ হয়তো কখনো আবার ফিরে আসবে যদি তারা তাদের ভুল সংশোধন করে। তারা যেই গণহত্যা পরিচালনা করেছে, চালিয়েছে, সেই গণহত্যার বিষয়ে তাদের দলের পক্ষ থেকে ইতিবাচক কোনো বক্তব্য বিবৃতি বা মনোভাব পোষণ করা হয়, যেটা এখন পর্যন্ত দেখা যায়নি তাদের মধ্যে। এখন পর্যন্ত দৃশ্যমান এই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না। নন ভাই, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরপরে আবারও হয়তো কোনো পরবর্তী আয়োজনে দেখা হবে। ধন্যবাদ।
আওয়ামী লীগকে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগকে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি। আজ সকালে গণমাধ্যমের মাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবুও সরকার কখনো বিক্ষোভ সমাবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কিন্তু আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভে আসার সুযোগ দেওয়া উচিত? জুলাই আগস্টের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছে কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠা করা সূচনা ফাউন্ডেশনের অফিস ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। পরে সূচনা ফাউন্ডেশনের কর মওকুফ সহ বিভিন্ন আর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেল গঠন করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করে সূচনা ফাউন্ডেশন। দুদকের এক সহকারী পরিচালকের নেতৃত্বে বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। এ পদ থেকে তার অপসারণ চেয়ে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। মূলত যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের ক্ষমতার অপব্যবহার করে ওই পদে পুতুলকে নিয়োগ দেওয়া হয় বলে জানায় সংস্থাটি। এর আগে গত 12 জানুয়ারি রাজধানীর অদূরে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে সাইমা ওয়াজেদ পুতুলের নামে 10 কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল, তার মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা করে দুদক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অগ্রহণযোগ্য বলছেন জার্মান চ্যান্সেলর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা উত্থাপন করার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের বিষয়টি অগ্রহণযোগ্য হবে। সাম্প্রতিক প্রকাশ্য বিবৃতির আলোকে আমি খুব স্পষ্টভাবে বলছি যে গাজার নাগরিকদের মিশর বা জর্ডান বহিষ্কার করা হবে এমন ধরনের অগ্রহণযোগ্য স্থানান্তর যা পরিকল্পনার অগ্রহণযোগ্য। গতকাল এক বক্তব্যে তিনি দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকার দায়িত্ব নিতে হবে। শান্তি কেবল তখনই আসতে পারে যখন সেখানে একটি স্বশাসিত ভবিষ্যতের আশা থাকে। তিনি বলেন, যারা বিশ্বাস করে যে ফিলিস্তিন রাষ্ট্রে পশ্চিম তীর ও গাজার স্বায়ত্তশাসনের ভিত্তিতে নয় এমন এক অঞ্চলে শান্তির সুযোগ থাকতে পারে, এটি কাজ করবে না। এবার খেলাধুলা। শৈশবের ক্লাবে ফিরে গেলেন নেইমার। বিশাল অঙ্কের অর্থ ছাড় দিয়ে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পরেই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরত যাবেন। সব খবর আগেই জানা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার আনুষ্ঠানিকতাও সেরে নিল সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি জানিয়ে দিল তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও সৌদি আরব ঘুরে এবার নিজ গৃহে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইসেরো বলেন, এটাই সময় ফিরে আসার নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার আসল সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়। গেল সোমবার সমঝোতার মাধ্যমে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার। এর একদিন পরেই সান্তোস নিশ্চিত করল ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে তারা নিজেদের ক্লাবে ভিড়িয়েছেন। 1992 সালে পৃথিবীর আলো দেখা নেইমার সান্তোসে নাম লেখান 2003 সালে। 2013 সাল পর্যন্ত ক্লাবটিকে উপহার দিয়েছেন 6টি শিরোপা।
এর মধ্যে 2012 সালে জিতিয়েছেন কোপা আমেরিকার বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড। আবারও ফিরছেন সান্তোসে। দর্শকরা অপেক্ষায় আছেন এবার নেইমার কি দিতে যাচ্ছেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।